ড্যানিয়েল ওয়াল্টারের লেখা দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন বইটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস শেখায়, আর তা হল কিভাবে শুধু আত্মনিয়ন্ত্রণ আর মানসিক শক্তি দিয়ে বড় বড় সাফল্য পাওয়া যায়। তো চলুন আজ আমরা এই বইটা থেকে সেই দারুণ কিছু কৌশল জেনে নিই। আচ্ছা, এমনটা তো প্রায়ই হয়, তাই না? নতুন বছর আসে, আমরা কত বড় বড় প্ল্যান করি, জিমে যাব, নতুন কিছু শিখব, কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই সব উধাও। কেন এমনটা হয় বলুন তো? এর কারণটা খুব সহজ। আমাদের লক্ষ্যগুলো হয়তো অনেক বড়, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিনের যে ছোট ছোট স্টেপ, সেই পদ্ধতিটাই ঠিক থাকে না। আর এখানেই কিন্তু চলে আসে ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলার আসল খেলাটা। এটাই সেই একটা স্কিল যা সফল মানুষদের বাকিদের থেকে আলাদা করে দেয়। চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। সবচেয়ে বড় কথা কি জানেন, এই আত্মশৃঙ্খলা কিন্তু কোনো সুপার পাওয়ার নয় যা কেউ জন্ম থেকেই পেয়ে যায়। না, একদমই তা নয়। এটা অনেকটা সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো একটা দক্ষতা, যা নিয়মিত চর্চা করলে যে কেউই কিন্তু আয়ত্ত করতে পারে। কিন্তু আমরা তো জানি ডিসিপ্লিনড থাকাটা অত সহজ না। আর এর কারণটা কিন্তু আমাদের ব্রেনের ভেতরেই লুকিয়ে আছে। আমাদের ব্রেন সবসময় শর্টকাট খোঁজে, মানে সহজ রাস্তাটা বেছে নিতে চায়, আর চায় তাৎক্ষণিক আনন্দ, যা আমাদের লম্বা সময়ের লক্ষ্যের জন্য প্রায়ই একটা বাধা হয়ে দাঁড়ায়। এর একটা বড় কারণ হল আমরা ভবিষ্যতের বড় কিছুর জন্য অপেক্ষা করতে চাই না। একেই বলে বিলম্বিত পরিতৃপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশন। যেমন ধরুন স্ট্যানফোর্ডের সেই বিখ্যাত মার্শম্যালো টেস্টের কথা। কিছু বাচ্চাকে একটা করে মার্শম্যালো দিয়ে বলা হয়েছিল যদি ওরা 15 মিনিট অপেক্ষা করে তাহলে আরেকটা পাবে। মজার ব্যাপার হলো যে বাচ্চারা অপেক্ষা করতে পেরেছিল, দেখা গেছে তারা পরবর্তী জীবনে অনেক বেশি সফল হয়েছে। আরেকটা মানসিক বাধা হল স্ট্যাটাস কোয়ো বায়াস, মানে আমাদের মস্তিষ্ক পরিবর্তন একদমই পছন্দ করে না। যা যেভাবে চলছে সেভাবেই চলতে দিতে চায়। কিন্তু আমরা তো জানি উন্নতি করতে হলে এই কমফর্ট জোন থেকে তো বের হতেই হবে। বইটাতে একটা খুব সুন্দর কথা আছে, চেষ্টা করে হেরে যাওয়ার কষ্টটা চেষ্টা না করার আফসোসের থেকে অনেক কম। আসলে কাজটা না করার যে আফসোস, সেটাই কিন্তু মানুষকে সারা জীবন ভোগায়। তাই ব্যর্থতার ভয়ে থেমে থাকাটা একদমই বুদ্ধিমানের কাজ নয়। তাহলে এখন প্রশ্ন হলো, উপায়টা কি? এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটা হলো ফলাফলের দিকে না তাকিয়ে পুরো প্রক্রিয়াটার উপর ফোকাস করা। মানে শুধু লক্ষ্যের পিছনে না দৌড়ে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা প্রতিদিনের সিস্টেম বা পদ্ধতি তৈরি করা। এইখানে ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, লক্ষ্য আমাদের শুধু পথটা দেখিয়ে দেয়, মানে ডেস্টিনেশনটা ঠিক করে দেয়। কিন্তু সিস্টেম হলো সেই রাস্তাটা যা আমাদের প্রতিদিন একটু একটু করে সেই ডেস্টিনেশনের দিকে এগিয়ে নিয়ে যায়। লক্ষ্যের মাধ্যমে যে সাফল্য আসে তা হয়তো অল্প সময়ের জন্য থাকে, কিন্তু একটা ভালো সিস্টেমের মাধ্যমে যে সাফল্য আসে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী। ধরুন একজন ফুটবল কোচের কথা। তার আসল লক্ষ্য তো চ্যাম্পিয়নশিপ জেতা, তাই না? কিন্তু তিনি কি সারাদিন শুধু ট্রফির দিকে তাকিয়ে থাকেন? না, তিনি মনোযোগ দেন প্রতিদিনের প্র্যাকটিসে, খেলোয়াড়দের ডায়েটে আর খেলার কৌশলে। কারণ তিনি জানেন এই প্রতিদিনের ছোট ছোট সিস্টেমগুলোই একদিন বড় জয়টা এনে দেবে। আচ্ছা, তো চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল টুলের কথা জেনে নেওয়া যাক, যা আমাদের মানসিক শক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করবে। প্রথমেই যে টেকনিকটার কথা বলবো সেটার নাম হলো আর্জ সার্ফিং। ধরুন হঠাৎ করে জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করল, বা কাজ ফেলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করার একটা তীব্র ইচ্ছা জাগল। এ ধরনের যে কোনো তাড়না নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা অসাধারণ মাইন্ডফুলনেস কৌশল। এর জন্য 3টা সহজ ধাপ আছে। প্রথমে যখনই কোনো তীব্র ইচ্ছা জাগবে, সেটাকে একটা আদেশ না ভেবে শুধু একটা অনুভূতি হিসেবে দেখুন। এরপর খেয়াল করুন শরীরের ঠিক কোন জায়গায় এই অনুভূতিটা হচ্ছে। আর সবশেষে মনে মনে ভাবুন এই ইচ্ছাটা একটা ঢেউয়ের মতো, যেটা আসছে, কিছুক্ষণ থাকবে এবং তারপর নিজে থেকেই চলে যাবে। এর কাছে হার না মেনে শুধু এটাকে আসতে আর যেতে দিন। দেখবেন নিয়মিত চর্চায় আত্মনিয়ন্ত্রণ অনেক বেড়ে গেছে। মানসিক শক্তি বাড়ানোর আরেকটা দারুণ উপায় কিন্তু লুকিয়ে আছে জেন আর শাওলিন সন্ন্যাসীদের জীবন দর্শনে। তাদের দর্শন আমাদের মানসিক শান্তি আর স্বচ্ছতা খুঁজে পেতে অনেক সাহায্য করে। যেমন জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া,
তারপর শুধু কঠোর পরিশ্রমী নয়, সাথে ঠিকমতো বিশ্রামও নেওয়া, যাতে এনার্জি শেষ না হয়ে যায়। সবসময় বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া আর মানসিক শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন কিছুটা সময় মেডিটেশন করা। শাওলিন ডিসিপ্লিনের এই সহজ নীতিগুলো কিন্তু মানসিক দৃঢ়তা তৈরিতে অসাধারণ কাজ করে। আমাদের ৩ নম্বর এবং শেষ টুলটা হয়তো অনেকেই শুনে থাকবেন, পারেটো প্রিন্সিপাল বা 80-20 রুল। এই নিয়মটা আমাদের শেখায় কিভাবে সবচেয়ে জরুরি কাজগুলোতে ফোকাস করে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায়। ব্যাপারটা খুব সহজ। আমাদের জীবনের ৮০ ভাগ রেজাল্ট আসে মাত্র ২০ ভাগ কাজ থেকে। মূল কথাটা হলো সেই গুরুত্বপূর্ণ ২০% কাজকে খুঁজে বের করা আর সেগুলোর ওপর আমাদের বেশিরভাগ সময় আর শক্তি দেওয়া। এতে কম পরিশ্রমে অনেক বেশি ফল পাওয়া সম্ভব। তো এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, এখন কিন্তু আসল কাজটা শুরু করার পালা। কারণ সবকিছু জানার পরেও প্রথম পদক্ষেপটা নেওয়াই কিন্তু সবচেয়ে জরুরি। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, ডিসিপ্লিন কোনো বিশেষ ক্ষমতা না, এটা একটা অভ্যাস, অনেকটা শরীরের পেশির মতো, যা প্রতিদিনের চর্চায় শক্তিশালী হয়। এটা এমন কিছু না যা আমাদের আছে, বরং এমন কিছু যা আমাদের প্রতিদিন করতে হয়। এই প্রসঙ্গে জিম রনের একটা অসাধারণ উক্তি আছে, বাইরের পরিস্থিতি, আবহাওয়া বা বাতাস হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু নিজেকে বদলানোর ক্ষমতা, নিজের উন্নতির চাবিকাঠিটা সব সময় আমাদের নিজের হাতেই থাকে। তাহলে আজকের এই আলোচনা শোনার পর এমন কোনো একটা ছোট্ট সিস্টেমের কথা ভাবা যায় যেটা আমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? একটু ভাবুন তো, আর আজ থেকেই সেই ছোট্ট পদক্ষেপটা নিয়ে নিন।